হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আজকে আবারও আমি চলে এসেছি আরও একটা নতুন টপিকস নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখবো এমএস ওয়ার্ড সম্পর্কে ডিটেলসে, রাইট? সো এমএস ওয়ার্ড একটা সবথেকে বড় সফটওয়্যার। সেই সফটওয়্যারটা সম্পর্কে শিখতে গেলে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে বা অনেক লং ভিডিও একটা হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব একটা টপিক নিয়ে আলোচনা করার, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার প্রথম এমএস ওয়ার্ড ওপেন করার জন্য আমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা একটা আইকন এমএস ওয়ার্ড 2013 ভার্সনের, ঠিক আছে? তো এইখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে তোমরা এটা এমএস ওয়ার্ডকে এখান থেকে খুলতে পারো, ঠিক আছে? এই ধরনের একটা তোমাদের ডিসপ্লে আসবে। এখান থেকে এই যে ওয়ার্ডের রিসেন্ট ফাইল যেগুলো খোলা হয়েছে, ডকুমেন্টস তৈরি করা হয়েছে, সেগুলো দেখাচ্ছে বাঁ সাইডে। এরপর যদি ডান সাইডে দেখতে পাই তাহলে এখানে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তারপরে এখানে কতগুলো রেডিমেড কিছু টেমপ্লেট রয়েছে, এগুলোতে তোমরা ক্লিক করলে তোমরা আরো নিচের দিকে দেখে নাও। এগুলোতে ক্লিক করে তোমরা এই ধরনের ফাইলগুলোকে এডিট করে আবার কাজ করতে পারবে। ওকে, তো সবার প্রথম আমাদেরকে কি করতে হবে? খোলার পর এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এখানে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের এখানে এমএস ওয়ার্ড খুলে যাবে। এটা হলো ১ নম্বর প্রসেস। এবার আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। দ্বিতীয় প্রসেস আপনি কিভাবে খুলতে পারবেন এমএস ওয়ার্ড? তো তোমরা আবারও এই লোগোটার উপর রাইট ক্লিক করো এবং এই যে ওপেন লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দাও, তাহলেও এমএস ওয়ার্ড খুলে যাবে। আরেকটা প্রসেস বলি, যদি তোমরা এখানে এই যে স্ক্রিন রয়েছে বা ডেস্কটপ রয়েছে, এখানের মধ্যে যদি কোনো আইকন এমএস ওয়ার্ডের না থাকে, তাহলে এমএস ওয়ার্ডকে তোমরা কিভাবে ওপেন করবে? সেজন্য তোমাদেরকে এখানে এই যে সার্চ বার রয়েছে না নিচে, সেখানে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করার পর এখানে শুধুমাত্র লিখবে ওয়ার্ড। ওয়ার্ড লিখলেই চলে আসবে। এখানে দেখো ওয়ার্ড 2013 আসছে না? এখানে তোমরা দেখতে পাবে এমএস ওয়ার্ড। এখানে ক্লিক করলেও তোমরা এটাকে খুলতে পারবে। ঠিক আছে? এই ছিল এমএস ওয়ার্ড ওপেন করার প্রসেস। তো সবার প্রথমে আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এই ধরনের একটা ডিসপ্লে ওপেন হবে। এখানেই হচ্ছে সবকিছু কাজ, যাবতীয় কাজ। তো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কিভাবে এমএস ওয়ার্ডকে আমরা ইউজ করব। তার আগে জেনে নেবো এখানে যে এমএস ওয়ার্ডের বেসিক সম্পর্কে কিছু জিনিস। প্রথম যেটা রয়েছে এই যে ডকুমেন্টস 1 বলে সেভ রয়েছে, ওয়ার্ড লেখা রয়েছে পাশে। যেহেতু এটা এমএস ওয়ার্ড তার জন্য ওয়ার্ড লেখা রয়েছে। ডকুমেন্টস রয়েছে এটা, যেহেতু এটা কোনো সেভ নেই ডকুমেন্টসটা, তার জন্য এটা ডকুমেন্টস 1 নামে রয়েছে। ঠিক আছে? কারণ এমএস ওয়ার্ডে যখন আমরা কোনো ডকুমেন্টস তৈরি করে সেটাকে সেভ করব, সেভ করার পর কিন্তু এখানে ডকুমেন্টসের নামটা দেখা যাবে। ঠিক আছে? এটা আমি পরে দেখাচ্ছি। এটা গেল টাইটেল বার। ঠিক আছে? টাইটেল বারের মধ্যে উপর দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো একটা অপশন, সেখানে হাইড, এই যে রিবনটাকে আমরা হাইড করতে পারবো, আবার শো করতে পারবো, বা এখানে শো ট্যাবস কমেন্ট করতে পারবো। ঠিক আছে? আর এইখানে মাইনাস বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমরা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারবো। মানে এটাকে মিনিমাইজ করে আবারও অন্য কোনো প্রোগ্রাম চালাতে পারবো, সেটাকে ইউজ করতে পারবো। আবার যদি দরকার পড়ে না এটাকে ইউজ করবো, তাহলে এখানে নিচে স্টার্ট মেনুতে গিয়ে এখানে ক্লিক করলে আমাদের আবার চলে আসবে এটা। আর মাঝের যেটা রয়েছে সেটা হচ্ছে রিস্টোর ডাউন, মানে এটাতে ক্লিক করলে আমাদের যে ডায়লগ বক্সটা রয়েছে এমএস ওয়ার্ডে সেটা ছোট হয়ে যাবে এবং সেটাকে আমরা নিজের ইচ্ছা মতো সাইজে আমরা ড্র্যাগ করে নিতে পারবো, রাইট? এভাবে। আর যদি ফুল স্ক্রিনে করতে চাই তাহলে এই বক্সটা আবারও ক্লিক করে দিলে এটা স্ক্রিনে ফিট হয়ে যাবে। ঠিক আছে? সবার শেষে আছে ক্রস, মানে এটা হচ্ছে ক্লোজ করার জন্য একটা বাটন। যদি আমরা এটাতে কাজ করতে না চাই তাহলে আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করে এমএস ওয়ার্ডকে বন্ধ করে দিতে পারি। এই গেল ডান সাইডের কিছু বেসিক জিনিস। আবার যদি আমরা লেফট সাইডে আসি তাহলে তো আমরা দেখব প্রথমে ওয়ার্ডের যে লোগো সেটা, তারপরে হচ্ছে সেভের একটা শর্টকাট ক্লিক মেনু, তারপরে হচ্ছে এখানে আনডু করার অপশন, মানে কন্ট্রোল জেড এবং ওটাকে ফিরিয়ে নিয়ে আসা, আনডু রেডু। ঠিক আছে? এরপর এখানে একটা মেনু অপশন রয়েছে যেটাতে আমরা কিছু শর্টকাট মেনুতে আমরা এখানে ক্লিক করলে সেগুলোকে এখানে রাখতে পারবো কুইক টুল অ্যাক্সেস টুলবারে। ঠিক আছে? এরপর আমরা দেখতে পাবো এখানে কিছু মেনু বার রয়েছে, যেমন এখানে ফাইল, ফাইল, হোম, ইনসার্ট, ইনসার্ট, ডিজাইন, ঠিক আছে? এই যে পেজ লেআউট, তারপরে রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই এতগুলো মেনু রয়েছে। মানে টোটাল ৮ টা মেনু রয়েছে, ঠিক আছে? আর ২০০৭ অফিসে যেটা ছিল সেটাতে ৭ টা ছিল। কিন্তু এখানে এই যে ডিজাইন অপশনটা এক্সট্রা এসছে, ঠিক আছে? ডিজাইন অপশনটা তেমন কিছু কাজ নেই, বাস ওগুলো ইনসার্ট ফিনসার্ট গুলো থেকে এখানেই কিছু অ্যাড করে দিয়েছে। বাস শুধু এখানে এই যে টাইটেল রয়েছে এগুলোই খালি এখানে লাগিয়ে দিয়েছে, বাস আর কিছুই নেই।
তাহলে এইগুলো হচ্ছে মেনু বার, এবং তার মেনু বারের অধীনে যেগুলো টুলস বার রয়েছে বা অপশন আমরা বলতে পারি, সেই অপশনগুলো এখানে নিচে দেখা যাচ্ছে। আমরা যদি হোমে রাখি তাহলে আমরা দেখতে পাবো এখানে ক্লিপবোর্ড, ফন্ট, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্টাইল, লাস্ট আছে এডিটিং। এই এতগুলো টুলস বারের ভিতরে কিছু সাব মেনু রয়েছে, এগুলোর কাজ আমরা এক এক করে শিখবো। ইনসাইডে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে পেজ, টেবিল, সেশন, অ্যাপস বা অনেক কিছু অপশন রয়েছে। ঠিক আছে, এগুলো আমরা এক এক করে সবকিছু ডিটেলসে জানবো। তো এগুলো গেল। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে পুরো ড্রয়িং, মানে এটাতে একটা পেজটা পুরো এই যে ডান সাইডে যদি যাই তাহলে আমরা দেখবো এটাকে স্ক্রল করার জন্য উপর নিচে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সাপোজ আমি এখানে লিখি তাহলে বুঝতে পারবে তোমরা। আমি নিচে নিচে লিখে যাচ্ছি, তো পেজটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে এখান পর্যন্ত রয়েছে আমাদের এই যে ডান সাইডে, এটা হচ্ছে আমাদের কি স্কেল। উপরেও আমাদের একটা স্কেল রয়েছে। ঠিক আছে, আর বাঁ সাইডে একটা স্কেল রয়েছে। আর ডান সাইডে এটা হচ্ছে স্ক্রল বার, আমরা পেজটাকে এটা ক্লিক করে আমরা উপরে নিচে ড্রপ ডাউন করতে পারি, ড্রপ ডাউন মেনুও আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই গেল। এবার আর নিচেও স্ক্রল বার থাকে, তো নিচে কিভাবে দেখতে পাবে সেটাতে, তাহলে তোমাকে এই যে পেজটা রয়েছে, আমরা পেজটা যখন জুম করে নেবো পুরো, মানে পেজের বাইরে, তখন এখানে কিন্তু এটা শো করবে। ঠিক আছে, কিংবা আমরা যদি পেজটাকে রোটেট করে নিই তাহলেও কিন্তু আমরা এখানে এই যে অপশনটা পেয়ে যাব, যে অপশনটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই গেল কিছু বেসিক জিনিস। এটা হচ্ছে পুরো পেজ। ঠিক আছে, পুরো ড্রয়িং এরিয়া পুরো একদম পুরো পেজ সাদা। অপশনটা আমি পেজটাকে 100% করে দিই তাহলে বুঝতে সুবিধা। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা লিখতে পাচ্ছি এই জায়গাটা, এর থেকে কিছুটা অংশ ফাঁকা রয়েছে, এটা হচ্ছে পুরো মার্জিন এলাকা। ঠিক আছে, তো আমরা মার্জিনটা এই যে স্কেল রয়েছে এখানে আমরা যদি ক্লিক করে এটাকে মার্জিনটাকে উপর দিকে নিয়ে যাই তাহলে মার্জিনটা কমানো যাবে। ডান সাইডও সেম, এই নেওয়ার জন্য যেন উপর থেকে স্কেলটা কমাতে হবে, তাহলে এইদিকে করা যাবে। আবার এই দিকে ডান সাইডে নিয়ে গেলে এটা এদিকে করাতে হবে, তাহলে আমাদের স্কেলটা কম হলে মার্জিনটা কম বেশি করা যাবে। তাছাড়াও করা যায়, আমি দেখাচ্ছি পরে কিভাবে এটাকে সেটিং করব। রাইট, তো যেগুলো আমাদের বেসিক জানা দরকার সেগুলো আমরা জানলাম। তাহলে স্কেল এই জিনিসটা সম্পর্কে একটু ভালো নলেজ থাকতে হবে, সেই জন্য স্কেলটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুই দিকের স্কেল। আর যদি এটা না শো করে তাহলে আমাদেরকে ভিউ অপশানে গিয়ে এই যে রুলার অপশানটা আছে তাতে ক্লিক করে দিতে হবে, যেহেতু এটা রুলার বা স্কেল আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের চালু রাখতে হবে যদি না চালু থাকে। ঠিক আছে, এরপর আমাদেরকে কি করতে হবে, এবার এগুলো আমরা সব কিছু বুঝে নিলাম বেসিক জিনিসগুলো। সব থেকে মেন ইম্পর্টেন্ট এবার নিচের দিকে আমরা দেখতে পাবো এখানে, এই যে এখানে সব থেকে নিচে এখানে রয়েছে পেজ 1 of 2। কারণ কি, পেজ এখানে দুটো রয়েছে, আর এখানে যেহেতু আমরা একটাই ক্লিক করেছি, যখন আমরা দ্বিতীয় নম্বর পেজে চলে যাব তখন দেখবে এখানে 2 of 2 দুটো। ঠিক আছে, এইভাবে পেজে কতগুলো লেখা রয়েছে, এখানে 27 ওয়ার্ড, 27টা ওয়ার্ড এখানে আমরা লিখে রেখেছি। যদি আমরা এগুলোকে সব এখান থেকে অল সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে দেখো এখানে পেজ নেই, একটাই পেজ রয়েছে, পেজ 1 আর 0 ওয়ার্ড, যেহেতু কোনো লেখা নেই। যেহেতু আমি এখানে আমরা যে কোনো জিনিস টাইপ করবো, দেখো এখানে টাইপ করে যাচ্ছি, আর এখানে ও কি করবে, একটা ওয়ার্ডকে কাউন্ট করবে, যাতে এই লেখা থাক বা একটা করে কোনো স্টেপ থাক, এগুলো ওয়ার্ডগুলো কাউন্ট করছে। ঠিক আছে, আর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছে ইউনাইটেড কিংডমের যেটা। আর এদিকে যদি আসি আমরা রাইট সাইডে, তাহলে রিড মোড, এটা হচ্ছে রিড মোড, পড়ার জন্য শুধুমাত্র এখানে দেখতে পাবো, পুরো ডকুমেন্টসটা এখানে শো করবে। আর যদি আমরা এডিটিং মোডে যাই বা প্রিন্ট লেআউট অপশানে, তাহলে এখানে ক্লিক করব, তাহলে এটা প্রিন্ট লেআউট, মানে যেহেতু প্রিন্ট যতটা হবে সব জায়গাটাই এখানে শো করবে। আর শেষের দিকে আমরা দেখব এখানে ওয়েব লেআউট, মানে যদি ওয়েব পেজের আকারে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব, এটা হচ্ছে ওয়েব লেআউট, পুরো ওয়েব পেজের মতো, ইন্টারনেটে যেমন আমরা পেজ সার্চ করি যেমন আসে সেই ধরনের। আর একটু আগে গেলে এটা হচ্ছে জুম অপশন, এখানে মাইনাসে ক্লিক করলে আমাদের জুমটা মাইনাস হবে। ঠিক আছে, জুমটা মাইনাস হবে পেজটা। আর প্লাসে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজটা জুম হবে। ঠিক আছে, বুঝে গেছো মোটামুটিভাবে। এইবার আমরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি যে এই যে এমএস ওয়ার্ড, এর যে কিছু আমাদের যেগুলো পয়েন্টগুলো রয়েছে সেগুলো তো আমি দেখাচ্ছি এখানে প্র্যাকটিক্যালি। আর এর যে থিওরি, মানে
এগুলো সম্পর্কে প্রত্যেকটা মেনু অপশনগুলো সম্পর্কে আমি থিওরি নোটসও কিন্তু অন্য ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? সেটা পরে আমি জানিয়ে দেবো অন্য ভিডিওতে। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে। আজকে আমরা আ এই এমএস ওয়ার্ডের ফাইল মেনু, এই যে ১ম অপশন রয়েছে ফাইল মেনু না? এই ফাইল মেনু আমরা প্রত্যেকটা ধাপে, ধাপে প্রতিটা অপশনের কাজ কি, কোথায় ক্লিক করতে হবে, আর কোন, কোন সেটিংসকে আমাদেরকে নজর দিতে হবে বা দেখতে হবে, এটার মাধ্যমে আপনি ওয়ার্ড, ফাইল ম্যানেজমেন্ট, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট ইত্যাদি, ইত্যাদি একদম পরিষ্কারভাবে কিন্তু শিখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটাকে দেরি না করে শুরু করা যাক। সবার প্রথম ফাইল মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সবথেকে ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে ইনফো। ইনফো মানে ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশন মানে এটা একবার যদি আমরা ক্লিক করি তাহলে এর অপশনটা আমরা পাবো। ঠিক আছে? তাহলে আমরা এই সেকশনে প্রতিটি আ যে ডকুমেন্টস সেগুলো দেখতে পাবো। যেমন ফাইলের সাইজ, সংস্করণ, প্রোটেকশন এগুলো। যেমন ধরো এখানে এই যে প্রপার্টিজ রয়েছে ডান দিকে। প্রপার্টিজ এর মধ্যে দেখো ফার্স্ট এখানে সাইজ রয়েছে। ঠিক আছে? সাইজ এখানে নট সেভ ইয়েট, এখনো কোনো কিন্তু সেভ করা নেই। কিন্তু এটা যদি আমরা টাইপ করে রাখি কিছু তো দেখতে পাবো। পেজ একটাই নেওয়া রয়েছে, ওয়ার্ড 0 যেহেতু আমি কিছুই লিখিনি। আর টোটাল এডিটিং টাইম ৯ মিনিট। ৯ মিনিট হয়ে গেল আমার এই এমএস ওয়ার্ড ওপেন করা, মানে কাজ করা, এডিটিং করা। এটাতে কোনো টাইটেল নেই, ট্যাগস নেই, কমেন্টস নেই। এগুলো এড করতে চাইলে তোমরা এখান থেকে ক্লিক করে, করে এড করতে পারবে। ঠিক আছে? রিলেটেড ডেটস এখানে আমরা দেখতে পাবো এই যে দেখাচ্ছে আজকে ২২টা ৪৬ মানে হচ্ছে ১০টা ৪৬। ঠিক আছে? এই টাইমে আমি ভিডিওটা তৈরি করছি। আর রিলেটেড পিপল, অথার এখানে দেখা যাচ্ছে কে বানাচ্ছে সব দেখা যাচ্ছে সবকিছুই। ঠিক আছে? তাহলে এইগুলো আমরা দেখতে পাবো প্রপার্টিজ থেকে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টটা খুব ইম্পোর্টেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টস থেকে আমরা এমএস ওয়ার্ডে তৈরি করা ফাইলকে প্রোটেক্ট করতে পারবো। মানে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারবো। এখানে ক্লিক করলেই আমরা এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। তারপরে এই যে অপশনটা আসবে এনক্রিপ্ট ডকুমেন্টস, এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 2 3। তারপর ওকে করছি। এখানে আবারও কনফার্ম করতে বলবে, তবুও আমি 1 2 3 আবারও দিয়ে দিলাম। এরপর ওকেতে ক্লিক করলেই আমাদের কিন্তু এটা পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে। এরপর আমাদেরকে কি করতে হবে? সেভ করতে হবে। তো আমরা কি করব? সেভ এ ক্লিক করে নেব। সেভ এ ক্লিক করার পর আমি এখানে দেখাচ্ছি, জাস্ট আমি পরে দেখাচ্ছি কিভাবে সেভ করতে হয়। আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম দেখানোর জন্য। আমি এবার এটাতে সাপোজ এখানে কিছু আমার লেখা রয়েছে। ঠিক আছে? তো আমি এটাকে সেভ করে নিয়েছি। এরপর কি করব? এটাকে আমি ক্লোজ করে দেবো। ঠিক আছে? ক্লোজ করে দেবো। তারপর আমি এটাকে আবারও ওপেন করব। ঠিক আছে? আমি দেখব যে ওটাতে আমার পাসওয়ার্ড দেওয়া হয়েছে কিনা। তো ওপেন করার জন্য আমি এখানে বলেছিলাম যে ওয়ার্ড খুললে এখানে রিসেন্ট ফাইল এর বাঁদিকে শো করবে। আমি এখানে doc1 নামে সেভ করেছি, এখানেও ক্লিক করতে পারি। কিংবা এই যে ব্ল্যাংক ডকুমেন্ট আছে সেখানেও ক্লিক করতে পারি। তো আমি শর্টকাট করার জন্য আমি ডকুমেন্টস 1 এ ক্লিক করলাম। আর দেখো এখানে পাসওয়ার্ড চাইছে। ঠিক আছে? পাসওয়ার্ড চাইছে। তাহলে কিন্তু এটা খুলবে না। আমি যদি এখানে 1 2 3 টাইপ করে আবার যদি ওকে করে দিই তাহলে দেখো আমার এটা খুলে গেল। ঠিক আছে? তাহলে আমরা ফাইল ইনফো তে ইম্পোর্টেন্ট কি না আমরা প্রোটেক্ট করতে পারবো ডকুমেন্টসকে। ঠিক আছে? প্রোটেক্ট করতে পারবো, হাইড করতে পারবো, রিড অনলি করতে পারবো, ট্র্যাক চেঞ্জ করতে পারবো। অনেক অপশন রয়েছে। ঠিক? এরপর আমরা দেখব ইন্সপেক্ট ডকুমেন্টস। ইন্সপেক্ট ডকুমেন্টস মানে এখানে লুকোনো যে মেটা ডেটা বা কমেন্ট বা ব্যক্তিগত যদি তথ্য আছে সেগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো সেগুলো রয়েছে কিনা। ঠিক আছে? যেমন এখানে ক্লিক করলাম। এই যে এখানে যদি আছে, এখানে ইমপ্যাক্ট এ ক্লিক করলে এখানে সার্চ করবে। এখানে দেখবে এই যে যেমন একটা ডকুমেন্টস প্রপার্টি। এখানে রিমুভ করলে এটা এখানেও রিমুভ করে দিলাম। এগুলো আমার সেট হয়ে গেল। এরপর ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এইভাবে এগুলোকে কাজে করতে পারো। এরপর রয়েছে ভার্সন। ভার্সনটা কি? না এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এর আ যে অধীনে যেগুলো আমরা সেভ করিনি, ঠিক আছে? সেই সেভ করিনি সেই ভার্সন যেগুলো আমরা কিছু আমি এখানে দেখাই। এটা ওপেন করলাম। দেখো আমি এটা টাইপ করেছিলাম শেষে, লাস্ট। এজন্য এখানে এটা দেখাচ্ছে। যেহেতু আমি এটাকে সেভ করিনি, সেজন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে? তো ওটাকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আবার এখান থেকে সেভ করে নিতে পারি। ঠিক আছে? এগুলোকে আমরা এখান থেকে করতে পারি। এই হচ্ছে ইনফরমেশন এর কাজ। মানে এটা সবকিছু দেখানো। তো অল মিনস এখান থেকে ইনফরমেশন। ঠিক আছে? এরপর আমরা চলে যাব আ এখান থেকে এটা
ফাইলে চলে গেলাম আবারও। ফাইলে যাওয়ার পর এরপর আমরা কি পাবো? নিউ না? নিউতে ক্লিক করলে আমরা কি পাবো? একটা নতুন ডকুমেন্টস কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো। ডিফল্ট একটি খালি পাতা মানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস তো থাকেই থাকে। এছাড়াও যদি তোমার দরকার হয় কোনো টেমপ্লেট বা কোনো নতুন পেজ বা কোনো রেজিউম, রিপোর্ট, চিঠি, নিউজলেটার, প্রেজেন্টেশন এভরিথিং ইত্যাদি, ইত্যাদি এখানে দেখো প্রচুর রয়েছে। এগুলোকে তোমরা নিতেই পারো। যেটা চাই তোমরা সেটার উপর ক্লিক করো। দেখো এখানে এটা চলে আসবে পেজের মধ্যে। ঠিক আছে? এবার চাইলে তুমি এগুলোকে চেঞ্জও করতে পারবে। এই যে এখানে ক্লিক করে এই যেমন এয়ার এখানে তুমি নিতে পারো ২০২৫ এখানে তুমি ধরো কিছু নাম লিখতে চাও। এখানে তুমি লিখতেই পারো যে ফাইনাল এভাবে এগুলো প্রত্যেকটা লেখা, কোম্পানির নাম, টেক্সট, অ্যাড্রেস, ইমেল আইডি সব এগুলো সব এডিটিং করতে পারবে শর্টকাট। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই যে ফাইল থেকে নিউ অপশনে গেলে আমরা এই অপশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। তাছাড়াও যদি তুমি চাও নতুন পেজ, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করো, আরেকটা নতুন পেজ চলে আসবে। ঠিক আছে? আমি এদিকটা কেটে দিচ্ছি। নতুন পেজ চলে এলো। তাহলে আমার এখানে পুরো ৩ টে পেজ রয়েছে। ঠিক আছে? একটা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখন নিলাম, এটা ক্লোজ করে দিলাম। এরপর যেটা আবার নিলাম সেটাকে ক্লোজ করে দিচ্ছি। আবার যেটাতে ছিলাম পুরোনো আগের সেটাতে ফিরে এলাম। ঠিক আছে? তাহলে ফাইল থেকে নিউতে গেলে আমরা একটা ডকুমেন্টস এই যেমন এই পেজটা আমি বানাচ্ছি। ঠিক আছে? এই বানাতে ধরো সাপোজ আমার এটা বানানো হয়ে গেল। আমি চাইছি আরো একটা অন্য ওয়ার্ডের মানে ফাইল তৈরি করব। সেইজন্য আমাদেরকে ফাইল থেকে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটা ক্লিক করে নিলে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস চলে আসবে। ঠিক আছে? এভাবে আমরা পেজ নিতে পারবো। নতুন কোনো ডকুমেন্টস নিতে পারবো। কিন্তু যদি চাও তুমি যে এই যে ডকুমেন্টসটা তৈরি করছো, এখানেই আমি আমার ৫০ টা আবার একটা বই লিখতে চাইছো, তোমার ৫০ টা পেজ চাই। তাহলে তুমি এখানেই লিখতে থাকবে। এন্টার দিয়ে পুরো লিখতে থাকবে। এখান দিয়ে লিখতে থাকবে। সাপোজ আমি এখানে চলে গেলাম দেখো নিচে ২ নম্বর পেজ, ৩ নম্বর পেজ। দেখতে পাচ্ছ? এই যেমন এখানে ৩ নম্বর পেজ, ৩ টে পেজ। এরকম পরপর তোমার এখানে যত পেজ তুমি এন্টার দিতে থাকবে মানে লিখতে থাকবে অটোমেটিক পেজ আসতে থাকবে। এটা অটোমেটিক। ঠিক আছে? তো এই গেল আমাদের নিউর অপশনটার কাজ। এরপর আমরা আসি ওপেন। ওপেন মানে কি? খোলা। খোলা মানে কি? না আমরা যদি আগের থেকে কোনো এমএস ওয়ার্ডে তৈরি করা ফাইলকে খুলতে চাই বা তারপরেও এডিটিং করতে চাই তাহলে আমরা ওপেন অপশনটায় ক্লিক করব। ওপেন অপশনটায় ক্লিক করলে আমাদেরকে এই ধরনের কিছু অপশন শো করবে। ১ম হচ্ছে রিসেন্ট ডকুমেন্টস। রিসেন্ট ডকুমেন্টে ১ম ক্লিক থাকেই। রিসেন্ট ডকুমেন্টের আন্ডারে এই যে অপশনগুলো রয়েছে মানে এই যে আমাদের রিসেন্ট ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো আমি এখন তৈরি করলাম এটা সিভি করেছি তার আগে ডকুমেন্টস তারপরে এই ধরনের মঞ্জিত এই ধরনের সমস্ত কিছুগুলো আমি আগে বানিয়ে রেখেছি। এগুলো সব যেরকম লাস্ট বানিয়ে রেখেছি সেগুলো আগে আমাদের এখানে দেখাবে, শো করাবে। তো সাপোজ আমি চাই এই সিভিটাকে আবারও ওপেন করে দেখতে, আবার ধরো এখানে ক্লিক করলাম কিন্তু ওখানে সিভিটা নেই। আমি আবারও অন্য দেখছি। ক্লিক করলাম, আমি চলে গেলাম এই ক্লিক এখানে ক্লিক করলাম। এই ধরো এটা ধরো দেখার জন্য। এবারে চাইলে তুমি এটাতে কিছু এডও করতে পারবে, কিছু লিখতেও পারবে। আবার এটাকে তুমি ধরো বন্ধ করে দিলে, এখানে সেভ করতে বলবে, সেভ করে দিলে তাহলে যেটা এড করলাম সেটা আবার ওখানে কিন্তু সেভ হয়ে গেল। আমি ওপেন করলেই আবার দেখতে পাবো দেখো এটা লাস্ট আমি এডিটিং করেছিলাম। তো এইটাই কিন্তু উপরে চলে এলো। কারণ যেটা সবথেকে শেষে যে কাজটা এমএস ওয়ার্ডে আমরা করব সেটা কিন্তু সবথেকে উপরে শো করবে। দেখো ক্লিক করলাম। এই দেখো এটা কিন্তু এখানে শো করছে। যেহেতু আমি এখানে কাটার সময় সেভ এ ক্লিক করেছিলাম। ঠিক আছে? সেইজন্য শো করছে। আবার ওপেনে যাচ্ছি। এবার এখানে রয়েছে OneDrive। OneDrive এ ক্লিক করলে তোমাকে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। আর এই OneDrive এ যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা কাজ করা যাবে। কম্পিউটারে ক্লিক করলে আমরা কম্পিউটারের ভেতরে পুরো কম্পিউটারের ভেতরে কোনো ডকুমেন্টস যদি থাকে সেটাকে ওপেন করতে পারবো। এই ব্রাউজ থেকে ক্লিক করে বা এখানে কোনো ডকুমেন্টস যদি রয়েছে এখান থেকে ক্লিক করেও আনতে পারবো। যেমন ব্রাউজে ক্লিক করলে এখানে চলে যাবে। এখানে তুমি কোন ডকুমেন্টস গুলোকে আনতে চাও তো সেটাকে আমি এখান থেকে ক্লিক করছি। সাপোজ আমি এটা ক্লিক করলাম, এখান থেকে ওপেন করলাম। এখানে ফাইলটা খুলে যাবে। ঠিক আছে? এইভাবে ওপেন থেকে আমরা খুলতে পারবো। ঠিক আছে? কম্পিউটার এইভাবে এটাতে প্লেস করতে পারবো, অ্যাড প্লেস দিতে পারবো। কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো বোঝা গেল মেইন হচ্ছে ওপেনটার কাজই হচ্ছে আগে থেকে কোনো তৈরি করা ফাইল আমরা পুনরায় যদি খুলতে চাই বা আমাদের যদি পেন ড্রাইভ থাকে বা কোনো ফাইল আমরা ডাউনলোড করেছি সেগুলোকে যদি আমরা খুলতে চাই তাহলে আমরা ওপেন থেকে খুলতে পারি বা ডাইরেক্টও খুলতে পারি। ঠিক আছে? এরপর আমরা চলে যাব সেভ অপশনটায়। সেভ অপশনটার কাজই হচ্ছে আমাদের যে ডকুমেন্টসটা রয়েছে সেটাকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে চাই, ভবিষ্যতে ফিউচারের জন্য সেভ করে রাখতে চাই, তাহলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ।
সাপোজ কি আমি এই যে ডকুমেন্টসটা বানিয়েছি, এই এই যে ডকুমেন্টসটা আমি বানাচ্ছি, এটা যে আমি লিখছি, ঠিক আছে? সাপোজ তোমরা একটা কিছু লিখছো। তাই এটা আমরা লিখার পর যদি এটাকে আমি সেভ করে রাখতে চাই যে আমার এটা কাজে লাগবে ভাই, এটা অনেক ইম্পোর্টেন্ট ডকুমেন্টস, ঠিক আছে? তাহলে কিন্তু এটাকে আমাদের সেভ করতে হবে হার্ড ড্রাইভে, হার্ড ডিস্কে বা এসএসডি যাই থাকুক না কেন, আমাদেরকে সেভ করে রাখতে হবে। সেজন্য আমরা ফাইল থেকে সেভ অপশনটা ক্লিক করব। তাহলে আমাদের যে অপশনটা আসবে, কি আসবে? আমি দেখাচ্ছি আবারও কেন এটা আসছে না? কারণ এটা কিন্তু আমাদের সেভ আছে অলরেডি। আমি আবারও খুলে নিচ্ছি, ওপেনে যাচ্ছি। ঠিক আছে? এবার দেখো এখানে আমি ওপেন করার পর এই যে সেভ অপশনটায় যাই, তাহলে কিন্তু এই ধরনের অপশন দেখাবে। আমরা ওয়ান ড্রাইভে সেভ করতে চাই, না কম্পিউটারে চাই, না অ্যাডপ্লেস করতে চাই। আমরা চাই কম্পিউটারটাই সিলেক্ট থাক সবসময়, ডিফল্ট হিসাবে থাকেই এটা, যেহেতু কম্পিউটারেই সেভ হবে। এরপর কম্পিউটার অপশনে গেলে আমরা এখানে এদিকে রাইট সাইডে দেখতে পাবো কম্পিউটারের মধ্যে কিছু ফোল্ডার শো করছে যেগুলো আমরা অলরেডি ইউজ করেছি। ঠিক আছে? এগুলো যদি এর মধ্যে যদি সেভ করতে চাও, তাহলে এই ড্রাইভগুলোতে ক্লিক করলেই হবে। আর যদি না চাও তাহলে এই ফোল্ডার বাদ দিয়ে নিচে ব্রাউজ অপশনটায় ক্লিক করো। এখানে লোকেশনটা দেখাও যে তুমি কোথায় ফাইলটাকে সেভ করে রাখতে চাও। হ্যাঁ? আমি যদি চাই কম্পিউটারের নিজস্ব হার্ড ডিস্কে, তাহলে এখান থেকে ক্লিক করে কোনো ফাইলে আমরা এখানে সেভ করে কোনো ফোল্ডারকে সিলেক্ট করে তার ভেতরে রাখতে পারি, কিংবা ডাইরেক্টও এখানে সেভ করে রাখতে পারি। আর যদি ভাবছি না আমি এখানে সি ড্রাইভের আন্ডারে ডকুমেন্টসে সেভ করে রাখতে চাই, তাহলে ডকুমেন্টসকে এখানে সিলেক্ট করব। তারপর এই যে ফাইল নেম লেখা রয়েছে এই ঘরটায় আমরা এর নাম এখানে দেব। সাপোজ আমি এখানে নিজের নামই দিয়ে রাখছি এরকম। এরপর আমরা এই যে ওয়ার্ড ডকুমেন্টস এখান থেকে আমরা ২০০৩ বা আরো কিছু ফাইল নেম বা পিডিএফ এও সেভ করতে পারি। ঠিক আছে? এখানে অনেক কিছু অপশন রয়েছে যেগুলো তোমরা দেখে নিতে পারো সেভ করার অপশনটা। এরপর আমরা এখানে সেভ অপশনটায় ক্লিক করে দেব। তাহলে কিন্তু এই ফাইলটা সেভ হয়ে দেখো এখানে নামটা উপরে দেখা যাচ্ছে, সেভ হয়ে গেল। এরপর যদি আমি আ কম্পিউটার বন্ধ করে দিই বা আমি যদি অনেকদিন পর আবার চালু করি, তাহলেও কিন্তু আমার এই ফাইলটা যেমনকার সেরকমই থাকবে। কারণ এটা সেভ করে আমি রেখেছি। পরে আমি আবার এটাকে এডিটিং করতে পারবো। ঠিক আছে? এই হলো সেভ। আমি এখানে কিছু লিখে দিই তাহলে বোঝার সুবিধা হবে। আমি এখানে লেখার জন্য আমি একটু এটাকে বড় করে নিচ্ছি। আর এখানে লিখে নিচ্ছি আ ছফা লিখে রাখছি। আর এখান থেকে আমি একটা সিম্বলও বানিয়ে দিই। তাহলে জিনিসটা বোঝার জন্য সুবিধা হবে। ঠিক আছে? আমি এটাকে একটা সিম্বল বানিয়ে রাখলাম। এরপর কি করব? এটাও তো সেভ করতে হবে। কারণ আমি যখন সেভ করেছিলাম তখন তো পেজে কিছুই ছিল না। পুরো ফাঁকা ছিল, ব্ল্যাংক ছিল। আর এখন আমি কিন্তু এখানে লিখলাম। আর এটাও ছবিটাও দিলাম, স্ট্রোক দিলাম। তাহলে এই দুটোকেও কিন্তু তার সঙ্গে সেভ করতে হবে। সেজন্য কি করতে হবে আমাকে এখানে যদি আমি কেটে দিই তাহলেও সেভ করতে বলবে। আমি এটা কাটছি না। আমি কি করব এখান থেকে ফাইল থেকে সেভ। সেভ করলে কিন্তু এটা পুনরায় আবার সেভ হয়ে যাবে ওর ভেতর। অলরেডি আমি সেভ করলাম একটু আগে। তার উপরেই কিন্তু এটা সেভ হয়ে গেল। ঠিক আছে? এরপর সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এ ক্লিক করলে আবারও সেভের মতোই এই ধরনেরই অপশন আসছে। কেন আসছে? কারণ কি এই ফাইলটা তো আমার অলরেডি সেভ আছেই। তো আমি যদি চাই যে ওই ফাইলটায় আবারও অন্য নামে অন্য কোথাও আরেক কপি সেভ করে দিই, তাহলে সেটা আমি অনায়াসে করতেই পারি। তাহলে আমি সেভ অ্যাজ ইউজ করব। তারপর সেটাকে দেখাবো যে আমি সেটাকে কোথায় সেভ করব। সাপোজ আমি ডেস্কটপে সেভ করতে চাই। তাহলে এখানে চলে এলো অপশন আমার। এখানে আমি এই নামেই সেভ করতে চাই নাকি নাম চেঞ্জ করে সেভ করতে চাই। তাহলে যদি একই জায়গাতে সেভ করো তাহলে কিন্তু নাম চেঞ্জ করতে হবে। না হলে কিন্তু পুরনোটা ডিলিট হয়ে যাবে। নতুন যেটা এখন সেভ করছি সেটা কিন্তু থাকবে। আর যদি চাও যে আমার দুটো ফাইলেই থাকুক তাহলে তুমি এখানে নামটা চেঞ্জ করে দাও। কিছু একটা এখানে লিখে দাও। যদি একটাই ফোল্ডারের মধ্যে তুমি সেভ করতে চাইছো তাহলে কিন্তু এক্ষেত্রে দরকার। আর যদি অন্য জায়গায় করছো অন্য ফোল্ডারের ভেতরে তাহলে কিন্তু নাম চেঞ্জ করার দরকার নেই। সেম নামও সেভ করতে পারবে। ঠিক আছে? আমি এখানে সেভ করে দিলাম। এটাই হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। তাহলে বোঝা গেল। এরপর আমরা চলে যাব প্রিন্ট অপশনটায়। প্রিন্ট অপশনটায় ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে ডান সাইডে পুরো পেজটা, যে আমার পেজটা কিরকম প্রিন্ট হলে হবে সেটা পুরো প্রিন্ট প্রিভিউটা দেখাবে। ঠিক আছে? মানে আমরা বুঝতে পারবো যে কোনটা কেটে যাচ্ছে, কোনটা ঠিক আসছে, লেখাটা কোনটা কালার আসছে না, সবকিছু দেখতে পারবো। আর বাঁ সাইডে আসলে এখানে আমরা দেখতে পারবো ১ম এই রয়েছে কপিস অপশন। এখান থেকে আমরা ক্লিক করে ২ কপি, ৩ কপি, ১ কপি যত কপি আমাদের দরকার তত কপি প্রিন্ট করে নিতেই পারি। ধরো এটা আমি একটা বায়োডাটা বানিয়েছি।
আমার 10 কপি দরকার, 10টা জায়গায় দিতে হবে। আমি একবারই প্রিন্ট করব, 10 বার প্রিন্ট করার দরকার নেই। এখানে আমি 1 এর সাথে একটা 0 বসিয়ে দেবো, 10 হয়ে যাবে। তারপর আমি এখানে প্রিন্টে ক্লিক করে দেবো, তাহলে আমার 10 কপি এটা বেরিয়ে যাবে। তার আগে আমাকে কিছু সেটিং করতে হবে, সেটা হচ্ছে যে এখান থেকে আমাকে প্রিন্টটা সিলেক্ট করতে হবে যে আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করব, ঠিক আছে? তারপরে এখানে প্রিন্টার প্রপার্টিজ অপশনে গেলে একটা অপশন আসবে, এখান থেকে আমাদেরকে পেজটা কি হবে, ল্যান্ডস্কেপে হবে না পোর্ট্রেটে হবে সেটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এইরকম ধরনের এখান থেকে A4 পেজ হবে না কি হবে সব সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে এমন কিছু ডিটেলস আসছে না। যদি তোমার প্রিন্টার ইনস্টল থাকে কম্পিউটারের মধ্যে তার সফটওয়্যারটা, তাহলে কিন্তু ডিটেলস আসবে। এরপর নিচে কিছু সেটিং আছে সেটা দেখবো। প্রিন্ট অল পেজেস, মানে আমি এখানে যদি 10টা পেজ নিয়েছি পরপর লিখেছি অন্য পেজে, মানে একটা আমার চিঠি আছে সেটা অনেক লম্বা হয়ে গেছে 10টা পেজ জুড়ে। তাহলে সেই 10টা পেজকে আমি পুরো প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে অল করব। না হলে আমি এখান থেকে আলাদা করে এই নিচের বক্সটা লিখে দেবো যে না আমি 2 নাম্বার পেজটা করতে চাই, না 3 নাম্বার চাই, না আমি এখানে 5 থেকে 10 চাই বা 2 থেকে 10 চাই, এখানে লিখে দেবো, ঠিক আছে? প্রিন্ট ওয়ান সাইড, মানে এক সাইড প্রিন্ট করতে চাই নাকি বোথ সাইডে প্রিন্ট করতে চাই, এখান থেকে সিলেক্ট করতে পারবো। কালেক্টেড এখান থেকে আমাদের পেজ নাম্বার দিয়েও সিলেক্ট করতে পারবো। এরপর আমরা চলে আসছি পোর্ট্রেট ওরিয়েন্টেশন, আমরা এখানে ল্যান্ডস্কেপে পেজটাকে করতে চাই যেরকম এরকম লাগবে দেখতে, নাকি আমরা পোর্ট্রেটে করতে চাই, তাহলে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। এরপর A4, এটা A4 সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা A4 পেজেই প্রিন্ট করব সেজন্য এখানে A4টা মাস্ট সিলেক্ট থাকতে হবে, নইলে কিন্তু পেজটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মার্জিনটা কি নরমাল থাকবে নাকি নিজে থেকে সিলেক্ট করবে, মানে ফাঁকাগুলো, সেটা তোমরা এখান থেকে করতে পারবে। এবারে 1 পেজ পার সিট, এখান থেকে তোমার কত পেজ পার সিট করে দরকার সেটা তোমার এখানে সিলেক্ট করতে হবে। আমার এটা 1 ই থাকবে, সেজন্য এখানে 1 ই থাকলো। এরপর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে প্রিন্ট অপশনটায় ক্লিক করলে কিন্তু প্রিন্ট, যদি আমার প্রিন্টার কানেক্ট থাকে কম্পিউটারের সাথে আর যদি অন থাকে তাহলে কিন্তু প্রিন্ট হওয়া শুরু করে দেবে, ঠিক আছে? এই গেল প্রিন্ট। এরপর আমরা দেখো শেয়ার অপশনটার কাজ কি, এই যে ফাইলটা আমরা বানালাম সেটাকে আমরা শেয়ার করতে পারি, মানে আমাদের যে বন্ধু আছে তাদের সাথে শেয়ার করতে পারি। এখানে বলছে সেভ টু ক্লাউড, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ক্লাউডে সেভ করতে পারবো, ঠিক আছে? ওয়ান ড্রাইভের মধ্যে। এরপর আমরা কম্পিউটারে গেলে এখানে আমরা শেয়ারের মধ্যে গেলে আমরা কি করতে পারবো, ইমেলের মাধ্যমে পাঠাতে পারবো বা অনলাইনের মাধ্যমে পাঠাতে পারবো, ঠিক আছে? ব্লগে পোস্ট করতে পারবো, বিভিন্ন জায়গায় এরকম শেয়ার করতে পারবো। কিন্তু শেয়ার করার সবথেকে বেস্ট অপশন হচ্ছে পেজটাকে সেভ করে নিয়ে তারপরে তোমাদের জিমেলে গিয়ে গুগল ক্রোম থেকে জিমেল খুলে তারপর পাঠানো। এটা সবথেকে ইজি, ঠিক আছে? এগুলো ফালতু করে লাভ নেই। তো এখানে কিছু কাজের নেই আমাদের, ঠিক আছে? এরপর আমরা চলে যাব এক্সপোর্ট অপশনটায়। এক্সপোর্ট অপশনটা অনেক ইম্পোর্টেন্ট। কেন? না, যদি আমরা কোনো একটা ডকুমেন্টস বানিয়েছি, আবার সেই ডকুমেন্টসটাকে চাই যে পিডিএফ বা এক্সপিএস, এই ফরম্যাটে এক্সপিএস বা পিডিএফ তৈরি করতে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি করতে পারবো এমএস ওয়ার্ডে, ঠিক ফ্যাসিলিটিটা আছে। সাপোজ আমরা একটা বায়োডাটা বানিয়েছি, ঠিক আছে? আর ওই বায়োডাটাটা যদি আমরা ফোনে ডাউনলোড করি মোবাইল ফোনে, আর সেখান থেকে কিন্তু আমাদের যদি এমএস অফিসটা আমাদের মোবাইলে যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু সেই সিভিটা বা সেই বায়োডাটাটা আমরা দেখতে পারবো না, সেটা খুলবে না, দেখা যাবে না। সেই জন্য আমাদেরকে পিডিএফ করার খুব দরকার হয়, কারণ এখনকার দিনে পিডিএফ খুব চলে, প্রত্যেক পিডিএফ চাই, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে এই যে এমএস কোডার এই যে ডক ফাইল রয়েছে, যেটা আমরা ডাইরেক্ট সেভ করলাম এতক্ষণ, এগুলো কি ডক ফাইল, এই যে এমএস ওয়ার্ডে তৈরি করে যেগুলো সেভ করছি সেগুলো ডক ফরম্যাটে সেভ হচ্ছে। এটাকে পিডিএফ ফরম্যাটে করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং এখান থেকে এই যে পিডিএফ অপশনটা ক্লিক করে দেবো, তারপরে এরকম একটা সেভ করার অপশন আসবে, পাবলিশ করার। আমরা কোথায় সেটাকে পিডিএফ করে রাখতে চাই, তাহলে ডেস্কটপে রাখতে চাই, এই নামেই থাকবে। এখানে দেখো পিডিএফ সিলেক্ট হয়ে আছে, বা এখান থেকে তোমরা এই যে এক্সপিএস এটাও সেভ করতে পারো যদি দরকার হয় তাহলে। এরপর এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড চাই না কি ধরনের একটা মিনিমাম চাই, আমি একটা স্ট্যান্ডার্ডই চাই, এখানে পাবলিশে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার পিডিএফ তৈরি হয়ে গেল। ঠিক আছে? দেখতে কিভাবে পাবো, দেখো এটাই অটোমেটিক খুলে গেছে পিডিএফটা, এটাই হচ্ছে পিডিএফ, ঠিক আছে? আরেকবার দেখাচ্ছি, আমি এটাকে ক্লোজ করে দিই, এটাকে মিনিমাইজ করে দিই। এই যে এই ফাইলটা তৈরি করলাম এটাই হচ্ছে এখনই সেভ করলাম পিডিএফ। এটা আমরা যদি মোবাইলে ডাউনলোড করি তাহলে কিন্তু মোবাইলেও খুলবে আর সব জায়গায় আমরা সেন্ড করতে পারবো ইজিলি।
তাহলে এইভাবে আমরা কোনো ডকুমেন্টসকে ওয়ার্ডে তৈরি ডকুমেন্টসকে পিডিএফ করতে পারবো। তাহলে এইবার আমরা ফাইলে গেলাম আবারও। ফাইল থেকে এক্সপোর্ট অপশনটা থেকে আমরা পেলাম ওটা চেঞ্জ ফাইল টাইপটাকে আমরা চেঞ্জ করতে পারবো ওয়ার্ডের কোনো টেমপ্লেট ইয়েতে, ঠিক আছে? বা আদার্স ফাইল যেমন রয়েছে না যেগুলো ফ্রি পাওয়া যায় ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড, সেগুলো তো আমরা চেঞ্জ করতে এখান থেকে পারবো, ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড, ঠিক আছে? যদি এই যে এমএস ওয়ার্ডের ফাইলটা আমরা এই ধরনের ফরম্যাটে চেঞ্জ করতে চাই ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড, তাহলে এখানে ক্লিক করে সেভ করে দেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এরপর এখানে রয়েছে ক্লোজ অপশন। ক্লোজ অপশনটা মানে কি হচ্ছে যে আমাদের যে এই যে পেজটা রয়েছে, এই পেজটা রয়েছে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু এমএস ওয়ার্ডটা বন্ধ হবে না। দেখে নেবো একবার। ফাইল, ফাইল থেকে ক্লোজ করলে আমরা এখানে সেভ করতে বলছি, আমি এখানে সেভ করে দিলাম। এখানে ক্লোজ হয়ে গেল। কিন্তু এমএস ওয়ার্ড রাখার খোলাই রয়েছে। ঠিক আছে? যেমনকার খোলা আছে সেই ধরনেরই খোলা রয়েছে। সেইজন্য আমাদেরকে কি করতে হবে, আবারও ফাইল থেকে যদি আমরা নিউ যাই বা ওপেন যাই, যেগুলো দেখো অপশনগুলো আ কাজের, যেগুলো কাজ করবে সেগুলোই কিন্তু এখানে শো হয়ে আছে। বাকি যেগুলো এখানে কাজ করবে না সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে না। হাইড হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এখানে চাইছি ওটাই আবার নিয়ে আসতে। এখানে ক্লিক করলাম। দেখো এটা রিটার্ন চলে এসছে। এবার যদি আমরা যাই দেখো এখানে সব শো হচ্ছে। তাহলে এটা ক্লোজটার কাজ হচ্ছে কি, যদি আমরা ওই পেজটাকে বন্ধ করে এমএস ওয়ার্ডটাকে বন্ধ করতে চাইছি না, কিন্তু পেজটাকে বন্ধ করে আমরা অন্য একটা পেজ নিয়ে বা অন্য কোনো ডকুমেন্টসের সঙ্গে কাজ করতে চাই, তাহলে কিন্তু এই ক্লোজ অপশনটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এরপর আমরা চলে যাব অ্যাকাউন্টে। ঠিক আছে? অ্যাকাউন্টের কাজ কি না, অ্যাকাউন্ট সেকশনে যদি আমরা যাই তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্টের এখানে তথ্য, লাইসেন্স স্ট্যাটাস বা থিম বা প্রোডাক্টের আপডেট এবং সার্ভিস কানেকশন এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে উপরে রয়েছে অফিস থিম, আমরা দেখো এই সাইডে দিকে লক্ষ্য করো, এদিকটা দেখো ব্লু কালার রয়েছে। আমরা যদি এখান থেকে আ ডার্ক গ্রেটা ক্লিক করি তাহলে দেখো এটা ডার্ক গ্রে হয়ে গেল। এখান থেকে যদি আমরা লাইট গ্রে করি তাহলে দেখো লাইট গ্রে হয়ে গেল। এভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এছাড়াও এখানে সাইন ইন করলে আরো কিছু অপশন পাওয়া যাবে। তাহলে ইন্টারনেট কানেকশন রেখে আমাদেরকে করতে হবে। আর এখানে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্টের অ্যাক্টিভ এখানে দেখা যাচ্ছে ২০১৩ এখানে আমাদের অফিস রয়েছে। এখানে আমরা প্রোডাক্টের যে কি রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এখানে কিছু সম্পর্ক রয়েছে। দেখে নেবে তোমরা, এখানে তেমন কিছুই নেই। সবথেকে মানে বেশি ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই লাস্টের অপশনটা, সেটা হচ্ছে এই অপশন। এটা হচ্ছে আমাদের সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট। এটা আমাদেরকে এখানে জানতে হবে। তো ১ম এখানে কতগুলো অপশন রয়েছে। এখানে ফার্স্ট রয়েছে জেনারেল, ডিসপ্লে, প্রুফিং এগুলো বাঁদিকে। এগুলো একেকটা ক্লিক করলে একেকটা আমাদের আলাদা চেঞ্জ হচ্ছে এদিকের অপশনগুলো। ঠিক আছে? আমাদের ১ম এ আছে জেনারেল অপশন। জেনারেল অপশনের মধ্যে আমাদের কি রয়েছে? জেনারেল অপশন ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড। ফার্স্ট রয়েছে ইউজার ইন্টারফেস অপশন। ইউজার ইন্টারফেস অপশন এটা কিনা শো মিনি টুলবার অর সিলেকশন। কোনো টেক্সট সিলেক্ট করলে ছোট একটা টুলবার দেখায়। সেখানে আমরা কি করতে পারি? ফন্ট কালার চেঞ্জ করতে পারি এবং তার আমরা দেখাচ্ছি এটা, তাহলে বুঝতে পারবে। এই জায়গাটা আমি এখানে টিকটা হাটিয়ে দিলাম। এরপর ওকে করে দিলাম। তাহলে দেখো এখানে যখন একটা আ আমি একটা শব্দ লিখি এখানে WORD ওয়ার্ড লিখলাম। এখানে যদি আমি মাউসটা রাখি দেখো এখানে কিছুই শো করছে না। সিলেক্ট করলাম তবুও শো করছে না ওই ছোট বক্সটা। কিন্তু এটা কখন শো করবে? যখন আমরা ফাইল থেকে অপশন এ গিয়ে পদে আমরা এই যে এটা শো করে দেবো, শো মিনি টুলবার অপশন, এই টুলবার ছোট মতো টুলবার, কিন্তু ওটাতে অনেক কাজ হয় সেটা আমার চাই। তার জন্য ওকে করে দেবো। এরপর দেখো এটাকে যখনই সিলেকশন করব তখনই দেখো এখানে একটা ছোট্ট টুলবার শো করছে। হচ্ছে না? হচ্ছে তো? এই টুলবারটা আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এই টুলবারটা এই টুলবারটা কি কাজ হবে, এখান থেকে দেখো স্টাইল চেঞ্জ করতে পারবো লেখার, এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবো, এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবো, ইত্যাদি এখান থেকে বোল্ড, কালার, হাইলাইট কালার মোটামুটি অনেক কিছুই রয়েছে। যেগুলো আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে? তাহলে এগুলো আমরা করতে পারছি। ঠিক আছে? ১ সেকেন্ড দেখে নিই। নেক্সট
পরের অপশনটায় যাই। অপশন থেকে যদি আমরা এনেবল লাইভ প্রিভিউ ক্লিক করে রাখি তাহলে আমরা এটা লাইভ দেখতে পারবো। ঠিক আছে? আপডেট অপশন থেকে আমরা এখান থেকে সবকিছু আ তো স্ক্রিন দেখতে পারবো। ইউজার নেম আমাদের কি রয়েছে সেটা দেখতে পারবো। ইনিশিয়াল থেকে এখানে রয়েছে ইনিশিয়াল বক্স, এখান থেকে আমাদের কিছু লিখতে পারবো। স্টার্ট আপ অপশন রয়েছে এখানে। এখানে ওয়ার্ড খোলার সময় স্টার্ট স্ক্রিন দেখানো হবে কি দেখানো হবে না সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সবথেকে মেইন ইম্পোর্টেন্ট ওটাই ছিল। ২য় নম্বর ডিসপ্লে অপশনে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো আমরা কোনো ডকুমেন্টসে কিভাবে কনটেন্ট দেখা যাবে সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। ১ম এ রয়েছে পেজ ডিসপ্লে অপশন। তো হোয়াইট স্পেস বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট অপশন এটা ক্লিক করে রাখলে আমাদের যে হোয়াইট পেজের মধ্যে যে স্পেস সেগুলো আমরা দেখতে পাবো। তো হাইলাইট মার্কস দেখতে পাবো। শো ডকুমেন্টস টুলবার অন ওভার যাই হোক আমরা দেখতে পাবো টুলবারটা, এগুলোকে আমরা টিক করে রাখতে পারবো। নিচের অপশনে যদি আমরা যাই তাহলে কি করতে পারবো, অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন। আমরা কোন কোন অপশনগুলোকে চাই স্ক্রিনে এগুলো এখানে ক্লিক করলে আমরা এগুলো এই স্ক্রিনে আমাদের থাকবে। ঠিক আছে? যেমন প্যারাগ্রাফ মার্ক, ট্যাব ক্যারেক্টার, স্পেস এরকম ইত্যাদি, ইত্যাদি। তারপর কি প্রিন্ট অপশন রয়েছে। প্রিন্ট করার সময় যে হিডেন টেক্সট বা ব্যাকগ্রাউন্ড কালার সেগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই কিনা সেগুলো আমরা এখান থেকে সেগুলোকে ঠিকঠাক করতে পারবো। সেগুলো তোমরা নিজস্ব প্র্যাকটিক্যালে দেখে করতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে? বলে দিলাম। এবার যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে প্রুফিংটা। ঠিক আছে? এটি কি না এটা বানান এবং ব্যাকরণ সেগুলোকে চেক করার জন্য কিন্তু এই টুলসটা আমাদের কাজে লাগে। এই অপশনটা আমাদের কাজে লাগে। অটো কারেক্ট এ ১ম এ রয়েছে অটো কারেক্ট অপশন। এটা যদি আমরা অটো কারেক্ট ক্লিক করে রাখো তাহলে কি হবে এই যে বক্স রয়েছে এখানে আমরা কোনো শব্দ যদি আমরা আ ঠিক টাইপ করি আর যদি তার পরিবর্তে যদি এখানে আমি শব্দ লিখে দিই, যেমন আমি এখানে লিখে দিচ্ছি ব্যাড। ব্যাড যখন টাইপ হবে তখন আমার এখানে যেমন গুড হয়। এড করে দিলাম, ওকে করে দিলাম। তারপরে আমি এখানে ওকে করে দিলাম। ঠিক আছে? আমি এটাকে এখনকার জন্য হটিয়ে দিচ্ছি। আমি এখানে যখন বিয়ার্ড লিখে এন্টার দেবো, স্পেস দেবো তখন দেখো এটা গুড হয়ে যাবে। মানে আমি ভুল লিখছি কিন্তু এখানে ঠিক করে দিচ্ছে। এইগুলোকে তোমরা এখান থেকে কাজে লাগাতে পারবে। ঠিক আছে? প্রুফিং থেকে কাজে লাগাতে পারবে। ভয়েস কারেক্ট আমি এটাকে আ যেটা আছে সেটা আমি চাই না। এটা আমি ডিলিট করতে চাই। নইলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? আমি এখানে আবার ম্যাথ অটো কারেক্ট রয়েছে। এখানে দেখে নেবে তোমরা। ওকে করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে অটো কারেক্ট আমরা এখানে করতে পারবো। ঠিক আছে? ২য় অপশন কি আছে? হোয়েন কারেক্টিং স্পেলিং ইন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। ইগনোর ওয়ার্ড ইন আপার কেস। আপার কেস যদি থাকে তাহলে ইগনোর আসবে ওয়ার্ডে। ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বার যদি থাকে, ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, ফ্ল্যাগ রিলেটেড এগুলো সব আমরা ইগনোর করতে পারি। ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিও। স্পেলিং চেক চালু বন্ধ, গ্রামার সাজেস্টেড চালু বন্ধ। ঠিক আছে? নির্দিষ্ট ডকুমেন্টের জন্য চেক ইন বন্ধ করতে এগুলো সবকিছু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। নিচেও কিছু অপশন রয়েছে এবং রিসেপশনে রয়েছে আমার সেভ করা যে ডকুমেন্টস তার নামটা। আর সবথেকে নিচে সেটা হচ্ছে যে এই যে দুটো বক্স রয়েছে, এই দুটো বক্স যদি তোমরা ক্লিক করে রাখো, তাহলে যদি কোনো ভুলও টাইপ করো বা যাই করো সেগুলো কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাবে। শো করবে না। যেমন অনেক সময় হয় না কিছু সঠিক বা টাইপ করলেও যেটা বাংলা নেম বা হিন্দিতে টাইপ করলে বা বাংলায় টাইপ করলে নিচে রেড দাগ চলে আসে। ঠিক আছে? সেগুলো একটু দেখবো। এই যেমন রেড, নিচের দাগটা রেড। আমি এখানে ধরো ইংলিশ ওয়ার্ড নয়, সেটা যদি আমি এখানে লিখি, তো এখানে লিখলাম উল এরকম ভুল। তাহলে দেখো নিচে রেড দাগ দিচ্ছে না? বাংলাতে লিখলেও কিন্তু এরকম রেড দাগ দেবে। ঠিক আছে? আমি ধরো লিখছি RANJIT নাম লিখলাম আমার। ঠিক আছে? নামটা এখানে যেহেতু ইংলিশ শব্দ হিসাবে ধরে নিচ্ছে, ঠিক আছে? অন্য একটা লিখছি। এখানে লিখছি আমি আ চলো একটা প্লেসের নাম লিখছি। আমি লিখে দিচ্ছি গৌরাণ্ডি। ঠিক আছে? মানে এন্টার স্পেস দিলাম দেখো এখানে কিন্তু এটা ভুল বলছে। কেন? না ওই এখানে ওয়ার্ডগুলো যেগুলো ওর ডিকশনারিতে নেই সেগুলো এখানে ভুল বলছে ইংলিশ ওয়ার্ডের।
আমরা যদি চাই যে না আমাদের এটা যাতে রেড দাগগুলো যাতে না আসে, সেজন্য আমাদেরকে প্রুফ অপশনটা ক্লিক করতে হবে। সবথেকে নিচে আসতে হবে এবং এই যে হাইড, এই দুটোকে হাটিয়ে ওকে করে দিলে কিন্তু এখানে দেখো প্রত্যেকটা রেড ওয়ার্ড কিন্তু এখান থেকে লাইনগুলো চলে গেছে। যাই লিখি না কেন, যতই ভুল লিখি না কেন, ঠিক আছে? যেমন THE দেওয়া হয়, আমি যদি HT লিখি তবুও কিন্তু এখানে এটা অটো কারেক্ট হয়ে গেল, কিন্তু এখানে রেড দাগ আসেনি, ঠিক আছে? তাই আমার বলার বক্তব্য। নেক্সট আমরা চলে যাব, প্রুফিং চলে গেলাম, সেভ অপশনটায় যাব। সেভ অপশনটার মধ্যে কাস্টমাইজ ইউর ডকুমেন্টস আর সেভড, আমরা ফার্স্ট এখান থেকে কি ফরম্যাটে সেভ করতে চাই সেটাকে অটোমেটিক্যালি এখানে সেভ করে রাখতে পারি। প্রত্যেকবার যাতে না আমাদেরকে প্রত্যেকবার সিলেক্ট করতে না হয়, একদম ডাইরেক্ট আমরা এখানে 97 থেকে 2003 ডকুমেন্টস তাহলে ডক ফাইল সেভ হবে। আর এখনকার দিনে যে ফাইলসগুলো সেগুলো ডক্স এক্স যোগ হয়েছে একটা, তাহলে এগুলো আমরা এখান থেকে সেট করে রাখতে পারি। দ্বিতীয় কথা, সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি ড্যাশ মিনিট। এখানে আমার রয়েছে 10। আমরা যে ফাইলটা বানাচ্ছি সেটা ধরো প্রথমে যখন আমরা কম্পিউটার ওপেন করে নিই আর হঠাৎ করে আমরা বানাতে শুরু করে দিই কোনো একটা ওয়ার্ড ফাইল, কিন্তু হঠাৎ করে ধরো ইউপিএস নেই বা ব্যাকআপের জন্য ইনভার্টার নেই আর লাইন চলে গেল, তাহলে কি হবে? আমাদের ধরো অনেক কষ্ট করে একটা ফাইল আমরা বানালাম 1 ঘন্টা 2 ঘন্টা ধরে, তারপর যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে? সেটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, আর ওটা পাবো না। তো সেই জন্য যাতে অটোমেটিক সেভ হয়ে যায়, সেজন্য এই জায়গাটায় আমাদেরকে টাইমটা দিতে হবে যে কত মিনিট পর, পর আমাদের সেই ডকুমেন্টস সেভ হবে। আমি এখানে 1 লিখে থাকলো 1 মিনিট। তাহলে এখান থেকে সেভ ওকে করলে 1 মিনিট পর, পর কিন্তু আমার ডকুমেন্টসটা অটোমেটিক সেভ হতে থাকবে। আমি সেভ করি বা না করি। ঠিক আছে? এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফাইলটা ডকুমেন্টসটা সেটা কোথায় সেভ হবে? ডাইরেক্ট আমরা এই ব্রাউজার মাধ্যমে আমরা সেটাকে করে রাখতে পারি সেই জায়গাটা। ঠিক আছে? ডিফল্ট ডকুমেন্টস এর হিসাবে এটাতে রিকভার হবে, সরি নিচেরটা ডিফল্ট লোকেশন ফাইল, এই যে ব্রাউজ থেকে। তাহলে এখানে অটোমেটিক সেভ হতে থাকবে ডকুমেন্টসে আমার, এই যেমন সি ইউজার রঞ্জিত ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টস বলে ফোল্ডারটাই কিন্তু আমার অটোমেটিক সেভ হবে নিজে থেকে। তাহলে এইভাবে আমরা এখান থেকে সেভের নিয়ে যা কিছু কাজকলাপ এই অপশনটাই আমরা করতে পারি। এরপর চলে আসবো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অপশনে আমরা কি করতে পারবো? আমাদের এখান থেকে এই যে অ্যাড অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করার পর এখান থেকে আমাদের বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে। সেখান থেকে আমরা যেকোনো ল্যাঙ্গুয়েজ, আমরা হিন্দি, বাংলা, যেমন হিন্দি রয়েছে, ঠিক আছে? এগুলো এড করতে পারবো। ঠিক আছে? বাংলাও থাকবে। বেঙ্গলিতে বি, যেমন বাংলা ইন্ডিয়া, ঠিক আছে? এভাবে করতে হবে। যেহেতু এটা আমি একবার করেছিলাম, এখান থেকে এড করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখাবে এই যেমন বাংলা এনেবল দেখাচ্ছে। ঠিক আছে? কিন্তু নট ইনস্টল, কিন্তু ইনস্টল নেই। ঠিক আছে? তাহলে কিন্তু এটা আমাদের এমএস ওয়ার্ডে শো করবে। নেক্সট রয়েছে অ্যাডভান্স। অ্যাডভান্স অপশনের মধ্যে আমাদের এটা সবথেকে বড় সেকশন, যেখানে অনেক ধরনের আমাদের কাস্টমাইজ সেকশন রয়েছে। ঠিক আছে? এখানে কি রয়েছে? এডিটিং অপশন, অটো সিলেক্টেড, ডাবল ক্লিক, স্মার্ট কাট, পেস্ট, কপি, কাট, পেস্ট, অনেক কিছুই অপশন রয়েছে। এগুলো আমরা এখান থেকে সেট করে নিতে পারি। অনেক অপশন আছে, অনেক, অনেক কিছু। এটা সবথেকে বড় সেকশন বলতে পারি আমরা। প্রচুর অপশন রয়েছে। ঠিক আছে? কাস্টমাইজ রিবন। এখান থেকে অনেক ইম্পোর্টেন্ট কাজ হয়। আমরা যদি কোনো টুলবার বা কোনো অপশন যদি আমাদের না থাকে শো করে, তাহলে আমরা এখান থেকে সেটা এড করে নিতে পারবো। ঠিক আছে? এখানে কার ভেতরে চাই, ঠিক আছে? এই মেনুগুলো ধরো ফরম্যাট পেন্টার চাই। এখানে এখানে শো করতে হবে কার ভেতরে চাই সেটা সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের এখানে ফরম্যাট পেন্টার এখানে এড করলেই কিন্তু আমার এটা চলে আসবে। যেহেতু এটা অলরেডি আছে, নতুন কিছু করতে হবে। ঠিক আছে? এখানে যেটা আমার থাকবে না সেটা এভাবে নিয়ে আসতে পারবো। কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আমরা কি আমার এখানে যেমন সেভ, আনডু আর রিডু ৩ টে অপশন আছে। আরো যদি এখানে এড করতে চাই কাট, কপি, পেস্ট বা কিছু, তাহলে আমরা এখান থেকে করতে পারি। এড করে এড করতে পারি। কিন্তু আমি এখানে এড করছি না। তোমরা চাইলে এড করে নিতে পারো। অ্যাড সিন। অ্যাড সিনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে আ জাস্ট লোকেশন রয়েছে কিছু, কোথায়, কোথায় এমএস ওয়ার্ড জায়গায় আছে সেটা। ট্রাস্ট সেন্টারে তেমন কিছু কাজ নেই। যে নিরাপত্তা আর প্রাইভেসি সেটিংস এর জন্য। ঠিক আছে? তো এই হলো ফাইল মেনু, ফাইল মেনু, ফাইল মেনু সম্পর্কে পুরো ডিটেইলস। ঠিক আছে? আশা করি ফাইল মেনু সম্পর্কে তোমাদের আর কিছু কোয়েশ্চেন থাকবে না। যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাও তোমার কিছু সমস্যা হলে।
আমি চেষ্টা করব সেই প্রবলেম সলিউশন করার। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও পরবর্তী ভিডিওতে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করব। হোম মেনুর ভিতরে যা অপশন রয়েছে, তারপরে ইনসার্ট, ডিজাইন, তোমরা দেখতে থাকো একটার পর একটা, তাহলে আমাদের এমএস ওয়ার্ড পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্র্যাকটিক্যালে ক্লাস হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। বাই বাই, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।